আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 12 জানুয়ারি সোমবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: রাজ্যে প্রার্থী বাছাইয়ে বিরোধীদের অনেকটা পেছনে ফেলে দিয়ে এগিয়ে গেছে এনডিএ। 40টি কেন্দ্রে প্রার্থী চূড়ান্ত এনডিএর ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। হু ইজ হিমন্ত? পাগলই বলবেন। গৌরবকে পাল্টা তুপ মুখ্যমন্ত্রীর। ভয়ের রাজনীতি বন্ধ করব বললেন গৌরব গগৈ। গুয়াহাটিতে যোগদান সভায় আমসুর প্রাক্তন সভাপতি সহ একাধিক ব্যক্তি কংগ্রেসে। এসআইআর শুনানিতে তলব নৌসেনার প্রাক্তন প্রধানকেও। কমিশনকে তুপ 82 বছরের অ্যাডমিরালের। কোহলির সেঞ্চুরি মিস হলেও সহজ জয় ভারতের। 3 ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে 28,000-এ বিরাট কোহলি। কাছাড়ে ধরা পড়ল আরো এক মুন্নাবাই চিকিৎসক। কাছাড়ে গ্রেফতার করা হলো আরো এক ভুয়ো চিকিৎসক। চিকিৎসক দম্পতিকে ডিজিটাল অ্যারেস্ট করে 14 কোটি প্রতারণা। মাঘ বিহুতে মাছ মাংসের দাম বাড়ানো চলবে না, নির্দেশ জারি সরকারের। আগামীকাল শ্রীভূমি জেলা সদরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 10,000 করে মহিলা উদ্যমিতার চেক বন্টন করবেন 14,000-এর অধিক মহিলার মধ্যে। শিলচরে মাছের বাজারে বিষাক্ত ফরমালিন, তীব্র চাঞ্চল্য। উত্তর গুয়াহাটিতে নতুন আদালত ভবনের শিলান্যাস। বার সংস্থার বিরোধিতা নিয়ে বিস্মিত প্রধান বিচারপতি। দলাইয়ে একই দিনে 129 জনকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের অর্থ সাহায্য। যানজটের জেরবার অম্বিকাপট্টি হাসপাতাল রোড সংযোগ, নিষ্ক্রিয় ট্রাফিক পরিষেবা। সংকীর্ণ এন্ট্রি পয়েন্টকে স্বাভাবিক করতে সঠিক পরিকল্পনা গ্রহণের আর্জি স্থানীয়দের। এবং সর্বশেষ খবরটি হলো, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। হামলা চালালে পাল্টা আঘাত, মার্কিন সেনা ও ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের। প্রতিবাদকারীরা ঈশ্বরের শত্রু, মৃত্যুদণ্ডের হুমকি খামেনি প্রশাসনের। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রস্তুতি তো বটেই, রাজ্যে প্রার্থী বাছাইয়ে বিরোধীদের অনেকটাই পেছনে ফেলে দিয়ে এগিয়ে গেছে এনডিএ। এমনকি প্রায় 40টি কেন্দ্রে প্রার্থী বাছাই চূড়ান্ত হয়েছে বলেও স্পষ্ট ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, যেসব কেন্দ্রে এনডিএর বিধায়ক রয়েছেন এবং ভালো কাজ করেছেন, এখনো পর্যন্ত এমন 20 থেকে 40টি কেন্দ্রে নতুন কোনো প্রার্থীর দাবিদার নেই। ভালো কাজ করলে বিধায়করা টিকিট পাবেনি, খারাপ কাজ করলে তাদের ভাগ্যে টিকিট জুটবে না। এই মন্তব্যেই মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। সংশ্লিষ্ট প্রায় 40টি কেন্দ্রে এনডিএর বর্তমানের বিধায়করাই টিকিট পাচ্ছেন। সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন, যেসব কেন্দ্রে এনডিএর বিধায়ক নেই সেসব কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বেশি থাকবে। যেমন তিতাবর, জোরহাট, টিয়ক কেন্দ্রে 6-7 জন করে সম্ভাব্য প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে থেকে কাউকে প্রার্থী হিসেবে বাছাই করা হবে। তিনি বলেন, যেসব কেন্দ্রে 80% মুসলমান রয়েছেন সেসব কেন্দ্রে প্রার্থী দেবে না বিজেপি। ইতিমধ্যেই 23টি আসন বিজেপি ছেড়ে দিয়েছে। বাদ বাকি 103টি হিন্দু অধ্যুষিত কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে এনডিএ। যেসব কেন্দ্রে এনডিএর বিধায়ক নেই সেসব কেন্দ্রে প্রার্থী হিসেবে থাকবেন নতুন মুখ। তিনি বলেন, বিজেপি অগপর মধ্যে জেনারেল সেটিং রয়েছে। কোন কেন্দ্রে অগপ এবং কোন কেন্দ্রে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে তা নিয়ে কোনো ঝামেলা নেই। তবে 10-12টি এমন কেন্দ্র রয়েছে, সেগুলোতে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করবে তা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। বাদ বাকিগুলো নিয়ে আলোচনা হবে না। পরবর্তী খবর, গৌরব গগৈর উদ্যোগে শুরু হওয়া জাতি বাঁচাও মাটি বাঁচাও অভিযানের অংশ হিসেবে গুয়াহাটিতে এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন জনগোষ্ঠীর সংগঠনের প্রতিনিধি সহ শতাধিক নেতা কর্মী তার উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন। কর্মসূচিতে মিসিং জনজাতির বিশিষ্ট নেতা এবং মিসিং মেমাং কেবাঙ্গের প্রাক্তন সভাপতি রূপক কুমার মেদক, অল আসাম মুসলিম স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ আমসুর প্রাক্তন সভাপতি রেজাউল করিম সরকার ছাড়াও বিজেপি, অগপ ও ইউপিপিএল এর একাধিক নেতাকর্মী কংগ্রেসে যোগদান করেন। এছাড়া বিজেপির মনোজ কুমার মহন্ত, অসম যুব পরিষদের সাধারণ সম্পাদক কৌশিক হাজারিকা, ইউপিপিএল এর নেতা চিলা বসুমতারি এবং অরুণ বসুমতারিও আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন। এদিন অনুষ্ঠানে আমসুর প্রাক্তন উপদেষ্টা আজিজুল হক, প্রাক্তন উপসভাপতি দিলওয়ার হোসেন, প্রাক্তন নেতা খান হাসানুর জামান,
প্রাক্তন কার্যকরী সদস্য সিরাজুল সরকার, মঙ্গলদৈর প্রবীণ নাগরিক মিনু কলিতা এবং আইনজীবী অলকেশ মেধি সহ শতাধিক ব্যক্তি কংগ্রেসে যোগদান করেন। পরবর্তী খবর, কাটারে ধৃত আরো এক মুন্নাবাই। কাটারে গ্রেফতার করা হলো আরো এক ভুয়ো চিকিৎসককে। ধৃত এই মুন্নাবাই শামীম আহমেদ লস্কর ধলাই থানা এলাকার ভাগাবাজারের বাসিন্দা। জানা গেছে, ধলাই থানা এলাকার ইসলামাবাদে শামীম আহমেদের ফার্মাসি রয়েছে। রবিবার ওই ফার্মাসি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর এদিনই পেশ করা হয় আদালতে। আদালতের নির্দেশে তাকে প্রেরণ করা হয়েছে জেল হাজতে। পরবর্তী খবর, চিকিৎসক দম্পতিকে ডিজিটাল অ্যারেস্ট করে 14 কোটি প্রতারণা। দেশ জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার ফাঁদ। সেই প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হলেন এক চিকিৎসক দম্পতি। প্রায় 14 কোটি টাকা খুইয়েছেন তারা। শুধু তাই নয়, প্রায় 2 সপ্তাহ ধরে ওই দম্পতিকে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয় বলেও দাবি। তার মধ্যে এই সমস্ত টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কিভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, প্রবীণ ওই চিকিৎসক দম্পতি ডক্টর ওম তানিজা এবং তার স্ত্রী ডক্টর ইন্দিরা তানিজা গ্রেটার কৈলাস এলাকার বাসিন্দা। দীর্ঘ প্রায় 48 বছর আমেরিকায় বসবাস করেছেন। রাষ্ট্রসংঘের হয়ে কাজ করেছেন ওই চিকিৎসক দম্পতি। যদিও 2015 সালে তারা ভারতে ফিরে আসেন। বর্তমানে দিল্লির ওই এলাকায় বসবাস করছেন। তবে ছেলেরা বিদেশে থাকায় বাড়িতে একাই থাকতেন ওই চিকিৎসক দম্পতি। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের 24 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি সকালের মধ্যে চিকিৎসক দম্পতির সঙ্গে প্রতারণার ঘটনা ঘটে। অভিযুক্তরা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার আধিকারিক হিসেবে নিজেদের পরিচয় দিয়ে ওই দম্পতিকে নজরদারিতে রেখেছিল। তদন্তকারীদের দাবি, ভিডিও কলের মাধ্যমে তাদের ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়েছিল। শুধু তাই নয়, এই সময় ইন্দিরা তানিজার 8টি ব্যাংক থেকে দাপে দাপে মোট 14.85 কোটি টাকা প্রতারকরা ছিনিয়ে নিয়েছিল। অভিযোগ, গত বছরের 24 ডিসেম্বর ওই দম্পতির কাছে ফোন আসে। এক ব্যক্তি নিজেকে ইডি অফিসার হিসেবে পরিচয় দেন। তানিজা দম্পতি জানিয়েছেন, ফোনের অপারের ওই ইডি অফিসার দাবি করেন তাদের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ জমা পড়েছে। শুধু তাই নয়, দম্পতিকে বলা হয় তারা জঙ্গি সংগঠনে অর্থ বিনিয়োগ করেছেন। এই কথা শোনার পর দম্পতি হতচকিত হয়ে যান। তারা দাবি করেন এমন কোনো ঘটনার সঙ্গে জড়িত নন, কিন্তু ওই অফিসার তাদের ক্রমাগত হুমকি দিতে থাকেন। সেই সঙ্গে দাবি করেন যদি তার দাবি মতো টাকা দেওয়া হয় তাহলে এই অভিযোগ তুলে নেওয়া হবে, না হলে বাড়ি থেকে তাদের তুলে নিয়ে আসা হবে। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে ওই দম্পতি জানিয়েছে, নানাভাবে প্রতারকরা তাদের ভয় দেখাতো, এমনকি অ্যারেস্ট করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। গত 10 জানুয়ারি ওই দম্পতি বুঝতে পারেন তারা প্রতারণার জালে জড়িয়ে পড়েছে। এরপরেই দিল্লি পুলিশে অভিযোগ জানান ওই দম্পতি। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম শাখা। পরবর্তী খবর, হু ইজ হিমন্ত, পাগলই বলবেন গৌরবকে পাল্টা তুপ মুখ্যমন্ত্রী। হু ইজ বদরুদ্দিন আজমল, কংগ্রেসের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছিল। রবিবার প্রয়াত মুখ্যমন্ত্রীর ছেলে তথা সাংসদ গৌরব গগৈ বলেন হু ইজ হিমন্ত। আর তার এই মন্তব্যের জবাব দিতে সময় নষ্ট করলেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিতাবরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, হু ইজ হিমন্ত বলে গৌরব কি বোঝাতে চাইছেন? আমি কৈলাসনাথ শর্মা এবং মৃণালিনী দেবীর ছেলে। হু ইজ হিমন্ত, এত বড় কথা বলার কি দরকার রয়েছে? আমি একজন সাধারণ ব্যক্তি, আমি এত গুরুত্বপূর্ণ মানুষ নই যে অসমীয়া মানুষ বলবেন হু ইজ হিমন্ত। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি, এছাড়া আর কি পরিচয় রয়েছে আমার? কিন্তু জাতির পরিচয় বা অসমীয়া বড় কথা? এখন অসমীয়া মানুষকে হু ইজ বলে প্রশ্ন করা হবে নাকি? তার মানে মিয়া বদরুদ্দিন এবং অসমীয়া হিমন্ত একই হয়ে গেল? আসামে এখন অসমীয়াদের হু ইজ বলা হবে নাকি? গৌরব তো কোনো মিয়াকে এই প্রশ্ন করবেন না। তার বাবা বলেছিলেন হু ইজ বদরুদ্দিন। গৌরবের উচিত ছিল হু ইজ রেজাউল করিম বা হু ইজ রকিবুল বুলার, কিন্তু গৌরব উল্টো বলেছেন হু ইজ হিমন্ত, যার অর্থ হলো আসামে এখন অসমীয়া মানুষকে হু ইজ বলে প্রশ্ন করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, গুগলে সার্চ করলেই আমার সম্পর্কে সবাই সবকিছু জানতে পারবেন। গড় কোথায় কোথায় পড়েছি, কোন কলেজে পড়েছি। কোন পাগলই বলবেন হু ইজ হিমন্ত।
আর এত প্রশ্ন করার কি দরকার রয়েছে? আমি সেই ব্যক্তি যে তার বাবার আমলে মন্ত্রী ছিলাম। সহজ কথা, এ নিয়ে ঝামেলা করার কি আছে? পরবর্তী খবর, এসআইআর শুনানিতে তলব নৌসেনার প্রাক্তন প্রধানকে, কমিশনকে তুপ 82 বছরের অ্যাডমিরালের। দেশের নিরাপত্তা যার কাঁধে ন্যস্ত ছিল, 1971-এর যুদ্ধে শত্রুদের সঙ্গে লড়াই করে বীর চক্রে সম্মানিত হয়েছেন নৌসেনা সেই প্রাক্তন প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশকেও এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর হয়রানির শিকার হতে হলো। 82 বছর বয়সে এসে এমন বিড়ম্বনায় স্বভাবতই ক্ষুব্ধ দেশের প্রাক্তন নৌসেনা প্রধান। উল্লেখ্য, 1971 যুদ্ধের পর বীর চক্র সম্মান পেয়েছিলেন তিনি। এবার এসআইআর শুনানিতে ডাক পাওয়ার পর নিজের এক্স হ্যান্ডেলে খুব উগরে দিয়েছেন প্রাক্তন অ্যাডমিরাল। নির্বাচন কমিশনকে নিশানা করে তার বার্তা, আমি নির্বাচন কমিশনকে বলতে চাই, প্রথমত এসআইআর ফর্ম থেকে যদি প্রয়োজনীয় তথ্য না পাওয়া যায় তাহলে ফর্ম সংশোধন করতে হবে। দ্বিতীয়ত, বিএলও 3 বার আমাদের বাড়িতে এসেছিলেন, তিনি তখনই বাড়তি তথ্যগুলো জিজ্ঞাসা করতে পারতেন। তৃতীয়ত, আমাদের স্বামী স্ত্রীর বয়স যথাক্রমে 82 বছর এবং 78 বছর। বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে শুনানিতে ডাকা হয়েছে আমাদের, তাও আলাদা 2 দিনে। 71 যুদ্ধের সময়ে বায়ুসেনার পাঞ্জাব স্কোয়াড্রনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিমান চালিয়েছেন প্রাক্তন অ্যাডমিরাল। সেই শৌর্যের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বীর চক্র। দীর্ঘ 40 বছর ধরে নৌসেনায় কাজ করেছেন প্রাক্তন অ্যাডমিরাল। ফাইটার স্কোয়াড্রন, এয়ার স্টেশন, আইএনএস বিরাট সহ মোট 4টি যুদ্ধজাহাজ পরিচালনা করেছেন। এছাড়াও নৌসেনা প্রধান হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারও করেছেন অ্যাডমিরাল প্রকাশ। রবিবার এক্স হ্যান্ডেলে অ্যাডমিরালের পোস্ট দেখে নেটিজেনরা অনেকেই পরামর্শ দিয়েছেন তিনি যেন বাড়িতেই বিএলওকে ডেকে নথিপত্র যাচাই করান। তবে সেই পরামর্শ গ্রহণ করেননি প্রাক্তন অ্যাডমিরাল, বরং জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের নিয়ম মেনে তিনি শুনানিতে হাজিরা দেবেন। প্রশ্ন উঠছে, যে ব্যক্তি একটার সময়ে শক্ত হাতে দেশের সুরক্ষার হাল ধরেছেন, যার নেতৃত্বে জলপথে শত্রুদের পরাজিত করেছে ভারতীয় নৌসেনা, তার ভোটাধিকার ঘিরেও কি সংশয়? এসআইআর বিতর্কের মধ্যে দাগ কাটছে প্রাক্তন নৌসেনা প্রধানের প্রশ্ন, যদি পর্যাপ্ত তথ্য না মেলে তাহলে ফর্ম বদলে ফেলা হচ্ছে না কেন? পরবর্তী খবর, মাঘ বিহু উপলক্ষে মাছ, মাংস, ডিম, দুধ সহ দুগ্ধজাত সামগ্রীর দাম যাতে না বাড়ানো হয় সেজন্য অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আর মন্ত্রীর নির্দেশের 24 ঘন্টার মধ্যেই পশুপালন বিভাগের সচিব জেলা শাসকদের উদ্দেশ্যে নির্দেশ জারি করেছেন। বিহুতে ব্যবসায়ীদের মাংস, ডিম, দুধ ইত্যাদির মূল্য নির্ধারণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সঙ্গে ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যে তা বিক্রি করছেন কিনা তা পর্যবেক্ষণ করার জন্য জেলা শাসকদের মনিটরিং টিম গঠন করারও নির্দেশ জারি করেছেন পশুপালন বিভাগের সচিব অনিল চন্দ্র দেউরি। পরবর্তী খবর, মধ্যপ্রাচ্যে ফের ঘোরাচ্ছে যুদ্ধের মেঘ। ইরানে মার্কিন হামলার সম্ভাবনা নিয়ে ইসরায়েলের সাম্প্রতিক ইঙ্গিতের পরিপাল্টা কড়া বার্তা দিল তেহরান। স্পষ্ট ভাষায় ইরান জানিয়ে দিয়েছে, আমেরিকা হামলা চালালে তারা চুপ করে বসে থাকবে না। ইসরায়েল এবং পশ্চিম এশিয়ায় ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলি হবে তাদের নিশানা। এই উত্তেজনার আবহে ইরানের সংসদে মুখ খুলেন স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তিনি বলেন, ইরানের উপর কোনো ধরনের আক্রমণ হলে দখলদার ইসরায়েল ওই অঞ্চলের সমস্ত মার্কিন ঘাঁটি, সামরিক স্থাপনা ও জাহাজে সরাসরি আঘাত করা হবে। শুধু আক্রমণের পর নয়, বিপদের কোনো ইঙ্গিত পেলেই আগাম ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি দেশের ভিতরে চলা বিক্ষোভ প্রসঙ্গে কালিবাফ বলেন, বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে এবং গ্রেফতার হলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। এদিকে আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে চলা বিক্ষোভে এখনো পর্যন্ত 116 জনের মৃত্যু হয়েছে বলে দাবি। গ্রেফতার করা হয়েছে প্রায় 2600 জনকে। ইরান প্রশাসনের অভিযোগ, এই বিক্ষোভে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে আমেরিকা। পরিস্থিতি আরো জটিল করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না হলে তেহরানে কড়া আঘাত হানতে পারে আমেরিকা। অন্যদিকে দেশ জুড়ে বিক্ষোভ দমাতে আরো কঠোর অবস্থান নিচ্ছে ইরান সরকার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতিমধ্যে কঠোর দমন অভিযানের ইঙ্গিত দিয়েছেন। ইরানের অ্যাটর্নি জেনারেল ঘোষণা করেন, বিক্ষোভে অংশ নিলে বা সাহায্য করলে ঈশ্বরের শত্রু হিসেবে গণ্য করা হবে, যার শাস্তি মৃত্যুদণ্ড। এমনকি যারা বিক্ষোভকারীদের সাহায্য করেছে তারাও একই অভিযোগের মুখে পড়বে।
ইরানি দণ্ডবিধির 186 নম্বর দ্বারায় বলা হয়েছে, যদি কোনো সংগঠন ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিরোধিতা চালায়, তবে সেই সংগঠনের সদস্য বা সমর্থকরা মুহারেব অর্থাৎ ঈশ্বরের শত্রু হিসেবে বিবেচিত হতে পারে। 190 নম্বর দ্বারা এই অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড, ফাঁসি, হাত পা কেটে দেওয়া বা স্থায়ী নির্বাসনের বিধান রয়েছে। এদিকে এই অস্থিরতার মধ্যে ইরানে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, ইরানের পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখা হচ্ছে। প্রবাসী ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পথ নিয়ে আলোচনা চলছে। ইরানের পরিস্থিতি নিয়ে সতর্ক ইসরায়েলেও। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন। ডিসেম্বরের শেষে ইরানি মুদ্রা রিয়ালের মান 10-এ পড়ে এক মার্কিন ডলারের বিপরীতে 14 লক্ষেরও বেশি রিয়াল হয়। সেই অর্থনৈতিক সংকট থেকেই শুরু হয়েছিল জন অসন্তোষ, যা এখন সরাসরি ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে।